হ্যালো এভরিওয়ান, হাই আমি প্রিয়াঙ্কা ভাগত। যারা আমার ফেসবুকে আছো তারা হয়তো জানো আমি ছোটোখাটো ভিডিও শেয়ার করতে থাকি। বাট এই ভিডিওটা কোনো মজার ভিডিও বা ডেলি ব্লগ নয়। সবাইকে শুধু এটাই অনুরোধ রইল যে এই ভিডিওটা প্লিজ সবাই একটু শেষ অবধি দেখো, আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো। আমি জানি না এই ভিডিওটাকে কোন হিসাবে কীভাবে নেবে, বাট তোমরা যদি চাও তাহলে সব কিছু করা সম্ভব। ভগবান যদি চায় তাহলে সব কিছু করা সম্ভব। তাই প্লিজ সবাইকে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা অনেক অনেকভাবে শেয়ার করো। বেশি সময় লাগে না শেয়ার করতে, জাস্ট একটুখানি সময় লাগে। প্লিজ শেয়ার করে দিও সবাই, আর স্কিপ করো না ভিডিওটা, সবাই কিন্তু দেখো। আমার সাথে খুব একটা আজব একটা ইনসিডেন্টস ঘটেছে, যেটার আমার হয়তো ছেলের জীবনটাই চেঞ্জ করে দিয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না এটা কিভাবে কে নেবে, বাট আমার মনে হলো যে আমার জীবনে যে ক্ষতিটা হয়েছে, আমি চাই না আর 10টা মানুষের ঠিক এরকম ক্ষতিটা হোক। তো তাই অনুরোধ রইল যে এই ভিডিওটা প্লিজ একটু সবাই দেখো। তো আমি ডিটেলসেই সব বলছি, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, বাট স্কিপ করো না, কারণ এটা ভীষণ একটা জরুরি ভিডিও, জরুরি কথা যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো আর বেশি বকবক করবো না, আমি স্টার্ট করছি, ঠিক আছে। আমার বাড়ি ব্যারাকপুরে, ঠিক আছে। আমার ছেলে শনিবার 17 তারিখ হঠাৎ করে সাইকেলে আঙুল ঢুকে, আমি তোমাকে ফটোটা হয়তো ওপরে দেখতে পাচ্ছ, আমি ফটোটা দিয়ে দেব। তো ওর আঙুল ঢুকে আঙুলটা কেটে যায়, ঠিক আছে। কেটে যাওয়ার পর জাস্ট একটুখানি চামড়ার সাথে আঙুলটা ফিঙ্গারটা লেগে থাকে। তো সেই অবস্থায় আমি আমাদের নিয়ারেস্ট কাছাকাছি আমাদের টেকনো গ্লোবাল হসপিটাল রয়েছে, যেটা খুব নাম করা, খুব ভালো। আমরা সবাই জানি যে ওখানে নাকি ভীষণ ভালো ভালো ডক্টর আছে। তো যাই হোক, আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে সেটা 10টার সময় সকালবেলা, শনিবার 17 তারিখ 10টার সময় এই ঘটনাটা ঘটে। আমরা আমার বাচ্চাকে নিয়ে 10-15 10টা 10-15-র মধ্যে আমরা হসপিটালে পৌঁছাই। এবং সেখানে দীপঙ্কর রয় বলে একজন ডক্টর আছে, যিনি এইসব কেস দেখে। তো রীতিমতো আমরা যাই। আমি তো ভীষণ ঘাবড়েছিলাম, আর আপনারা হয়তো বুঝতে পারবেন যে সেই সময় একটা ছোট বাচ্চার আঙুলটা যেইভাবে কেটে গেছে, ওটাকে তুলোর মধ্যে করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড ওখানটায় পৌঁছাই হসপিটালে। এবং সেই সময় যে সিচুয়েশান ছিল, ওটা আমি আপনাদেরকে কখনোই আমি বোঝাতে পারবো না। ঠাকুর না করুক এরকম কারোর সাথে হোক। তো যাই হোক, ওই ছোট বাচ্চাটাকে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওইখানে যে ছোটোখাটো ডক্টররা ছিল, যে তারা বললেন যে স্যার ওটি করছে, তো আসতেই 2 ঘন্টা সময় লাগবে। তা আপনারা কি করবেন? এবং আমরা অন্য জায়গায় আমার হাজব্যান্ড বলছিল নিয়ে যেতে, বাট সে এমন সিচুয়েশান ছিল হাতের যে যদি একটু নাড়াচাড়া হতো আঙুলটা হয়তো ভেঙেই যেত, ছিঁড়ে যেত সেখান থেকে। জাস্ট একটু চামড়ার সাথে লেগেছিল, ওপরের মিডল ফিঙ্গারের এই কর্ডটা, ঠিক আছে। তো এই ওপরের কর্ডটা একটুখানি জাস্ট চামড়ার সাথে লেগেছিল, পুরো আঙুলটা কিন্তু কেটে গেছিলো। তো আমরা কী করি, আমরা ভয় পেয়ে সেখানে ডিসাইড করি, ডিসিশান নিই যে আমরা হসপিটালে ভর্তি করব। এবং আমরা ভর্তি হয়েও যাই। তো উনি আসে 10টার সময়, এই কেসটা হয়েছে, আর উনি এসছে 12টার সময়, ঠিক আছে। 12টার সময় এসে উনি দেখলো এবং দেখার পর বলল যে এটা দুটো অপশান আমি আপনাদেরকে দিচ্ছি। একটা হচ্ছে যে 12 ঘন্টা অ্যানেস্থেশিয়া করে, বাচ্চাটাকে অজ্ঞান করে 12 ঘন্টা অ্যানেস্থেশিয়া করে ও অপারেশনটা করবে। যদি 12 ঘন্টা অ্যানেস্থেশিয়ার আসার যদি আপনার বাচ্চা না নিতে পারে, তাহলে আপনার বাচ্চার কিন্তু মারাও যেতে পারে। দ্বিতীয় অপশানটা ছিল হচ্ছে যে একটা নিডল আছে, যে নিডলটা মাঝখান দিয়ে ঢুকিয়ে ওটা ধমনির সাথে যুক্ত করে ওটা অপারেশন স্টিচ করবে, ঠিক আছে। এই দুটো অপশান দিয়েছিল। তো দ্বিতীয় যেই অপশানটা ছিল, ওর অ্যানেস্থেশিয়ার সময় ছিল মিনিমাম 15 থেকে 20 মিনিট, তার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সেই সময় আমি বিশেষ করে আমি মা হয়ে আমি নিজে বুঝতে পারছিলাম না যে কোন ডিসিশানটা নেওয়া উচিত, কারণ আমার জীবনে কোনো দিনই এরকম লাইফে ঘটেনি।
আর আমি কখনো রিয়েলাইজও করতে পারছি না বা বোঝাতেও কাউকে পারছি না যে কোন জিনিসটা ঠিক হবে কোনটা ভুল হবে, কারণ এমন একটা সিচুয়েশান সেই সময় বোঝা বা ভাবনা চিন্তা করার মতো সময়টা আমাদের হয়তো ছিল না। তো যাই হোক, আমরা দ্বিতীয় অপশানটাই চুজ করি, না জেনে বলো বা অজান্তে বলো। যেহেতু প্রথম অপশানটা আমার বাচ্চার জন্য ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পারতো, সেই জন্য আমরা দ্বিতীয় অপশানটা চুজ করেছিলাম। তো উনি বললো ঠিক আছে, তাহলে যা ফর্মালিটি আছে আপনি করে নিন, আমরা তাহলে ইয়ে করব, 4টের সময় ওটি করব। বাচ্চা না খেয়ে আছে। আর প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমার বাচ্চার সকাল থেকে না খেয়েছিল, মানে প্রথমত ও ঘুম থেকে উঠেছিল ওই 9টার সময়, 9:30-9টার সময়। তো ওকে খেলছিল অ্যাজ ইউজুয়াল, যেরকম প্রতিদিন ও খেলে ওরকমই খেলছিল, কিন্তু তৎক্ষণাৎ কপালটা খারাপ হওয়ার জন্য ওই ঘটনাটা আমার ঘটে যায়। তো যাই হোক, ঘটে যাওয়ার পর ও তো কিছুই খায়নি সকালবেলা থেকে, মানে 10টার থেকে। তো সকাল 10টায় একটা বাচ্চা হাত কেটেছে, তো উনি 4টের সময় ওটি করবে। ওকে, আমি এগ্রি হলাম যে ঠিক আছে। এমনিতে আমরা সবাই জেনে থাকি যে ওটি মানে অপারেশন হওয়ার আগে আমাদের অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, জলটা পর্যন্ত খাওয়া যায় না। যাই হোক, সে তো ছোটো বাচ্চা, তো এটা তো রীতিমতো হওয়ারই ছিল। তো ঘড়ির কাঁটা বসে বসে গুনছিলাম যে কখন 4টে বাজবে আর আমার বাচ্চাটার অপারেশন হবে, ঠিক হবে। তো মহাশয়, মানে যে মহারাজ আমাদের ডক্টর দীপঙ্কর রয়, উনি 4টেই না এসে উনি এসছে 6টার সময়, ঠিক আছে। 6টার সময় এসে 6:30টায় ওটি হয়, এবং 6:45টার সময় সন্ধেবেলা, মানে রাত্রেবেলা 6:45টার সময় ওকে বের করে, মানে আমার ছেলেকে বের করা হয়, ঠিক আছে। উনাকে বললাম যে সব কিছু ওকে, তো উনি বললেন যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমাদের ফিঙ্গার, মানে ওর ফিঙ্গারে যদি ব্লাড সার্কুলেশন হয়ে যায় দেন ওর হাতটা ঠিক হয়ে যাবে, আর যদি না হয় তাহলে হাতটা কিন্তু কেটে বাদ দিতে হবে, মানে ফিঙ্গারের ওপর টিপটা, মানে আমাদের এই প্রথম কটটা কেটে বাদ দিতে হবে। আর আমি বললাম যে ওকে, কোনো অসুবিধা নেই, যদি না হয় উনি বললেন যে 50-50 চান্স আছে। আমি বললাম ঠিক আছে, হয়ে যেতেও পারে। তো বলছে হ্যাঁ হয়ে যেতেও পারে। আমি বললাম ওকে। দেন ওটি হওয়ার পর অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই বলে 4 ঘন্টা পর খেতে পারবে, তো আমার বাচ্চাকে সেরকমই আমি বললাম যে দেখুন ডক্টর, ও তো কিছু সকাল থেকে না খেয়ে রয়েছে, তো একটু তো কিছু খাওয়ার মতো ব্যবস্থা করতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে, 2 ঘন্টা পর ব্রেস্ট ফিডিং করতে পারবে। তো 9টার সময়, মানে 9:45টার সময়, 7:45টায় বেরিয়েছে, 9:45টার সময় ওকে আমি কিন্তু একটু খাইয়েছিলাম, তারপর যেরকম খাওয়া দাওয়া খায় ওরকম খেয়েছে। তো মহাশয় যে ছিলেন সে কী করেছে, রোববার আর আসেনি, ও সোমবার দিন এসছে। ততক্ষণে কোষটা, মানে আমাদের এই ফিঙ্গার, আমার ছেলের আঙুলটা পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পর উনি বলছেন যে এবার এটা কেটে বাদ দিতে হবে, কিছু আর করার নেই। এবার আমি আসল ঘটনাটা বলি, আমি কেন এই ভিডিওটা করছি। কারণ হচ্ছে, একটা ডক্টর যে, তার একটা রেসপন্সিবিলিটি হয় যে একটা ছোট বাচ্চা যে 9 ঘন্টা না খেয়ে কিচ্ছু খায়নি, ওই রকমই কাটা অবস্থায় আপনারা একটু ভেবে দেখুন, একটা বাচ্চার আঙুল কেটে গেছে। এটা নর্মাল কোনো কাট নয়, পুরো আঙুলের ফিঙ্গারটা, আপনারা ওপরে হয়তো ফটোটা দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিয়েছি। কোনো রকমভাবে ওকে চ্যানেল করেছে, চ্যানেল করার পর না 9 ঘন্টার মধ্যে না কোনো ব্যথার ইঞ্জেকশন, না কোনো ব্যথা কমানোর ওষুধ, না কোনো রকম কোনো মলম ওইখানটায় লাগানো হয়েছিল। আমার ওইটুকুনি ছোট বাচ্চা ছেলেটা শুধু একটা কাপড় জড়িয়ে, মানে যেরকম টেপ টাইপের হয় ওই রকম জড়িয়ে ওকে 9 ঘন্টা হসপিটালে রাখা হয়েছে। অ্যাটলিস্ট একটু মানসিকতা তো মানুষের থাকা দরকার, যে ওটা একটা ছোট্ট বাচ্চা, ও একটা ছোট্ট জান, যে 9 ঘন্টা খেতে পর্যন্ত পারেনি। আপনি 9 ঘন্টা তো ছাড়ুন, ও যখন অপারেশন থিয়েটার থেকে বেরোচ্ছে, ও জিভটা বারবার বার করছে যে একটু যাতে ওকে জল দেওয়া হয়, একটু যাতে ওকে কেউ খাবার দেওয়া হয়, বাট ও খেতে পারছে না, ওকে খেতে দিচ্ছে না কে। বাট সেটা আমার কাছে বড় কথা নয়।
আমার কাছে বড় কথা এটা যে আমরা খুব অসহায় হয়ে ডাক্তারের কাছে যাই, যে প্লিজ কেউ কোনো ডাক্তার হয়তো আমার বাচ্চাকে হোক বা আমার বাবাকে হোক, আমার মাকে হোক, আমার ফ্যামিলির যে কোনো মেম্বারকে হোক হয়তো বাঁচিয়ে নেবে। বাট একটা ডক্টর হওয়ার পর সে কীভাবে একটা বাচ্চাকে অপারেশনটা করেছে, আপনারা শুনুন অবাক হয়ে যাবেন যে অপারেশনটা করেছে ওর ধমনীটাই যুক্ত করেনি, মানে ওর ধমনীটাই জোড়েনি, যার জন্য ওর কোষটা কালো হয়ে গেছে। ওই ডক্টরটা জানতো যে ওইটা বাদ দিতেই হবে, ঠিক আছে, ওর লেফট হ্যান্ডে হয়েছিল। ডক্টর বলছে ও তো লেফট হ্যান্ডে হয়েছে, ওটা বাদ দিলেও কোনো ম্যাটার না। মানে উনার কাছে কোনো এটা কোনো রিজন হলো যে লেফট হ্যান্ডে হয়েছে তাই এটা কোনো ম্যাটার না। উনি জানতো যে এটা ঠিক থাকবে না, এটা কেটে বাদ দিতেই হবে। তারপর নিডল ঢুকিয়ে কোনো রকম স্টিচ করেছে, সেই স্টিচের ফটোটাও আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো মানে একটা অবাক বিষয় এটা আমার লাগলো যে কি করে এটা করে মানুষজন, ওরা কি মানুষ না অন্য কিছু আমি ঠিক বুঝতে পারিনি। আমার জীবনে ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে, তাও আবার নিজের সন্তানের সাথে, যেখানে আমি ওর কোনো কষ্টের ভাগ নিতে পারিনি, যেখানে ওর কোনো কষ্টটাকে আমি মানে ওর কোনো ব্যথাটাকে আমি নিতে পারিনি। আমার এটা সব থেকে বড় কষ্ট যে আমি মা হয়ে আমি ব্যর্থ হয়ে গেছি। আমার ছেলের যে মানে সুন্দর যে লাইফটা সেটা একটা ধ্বংস হয়ে গেছে একমাত্র ওই দীপঙ্কর রয় ডক্টরের জন্য। তারপরে আমরা ডিসাইড করি যে আমরা এখান থেকে ডিসচার্জ নিয়ে আমরা অ্যাপেলোতে যাব। তো তারপর মনে হলো না অ্যাপেলো নয়, এখানে আমার বরের যে অফিস, আমার বর পুলিশে চাকরি করে, সাইবার ক্রাইম উইংসে আছে, নিউ টাউনে আছে কলকাতা। তো সেখান থেকে উনাদের মানে আমার বরের অফিস থেকে যে ম্যাম ছিল, সেই ম্যাম তো রীতিমতো প্রচণ্ড ভালো, যে আমাকে এক কথায় অফিস থেকে আমাদের গাড়ি এসছে, আমরা সঙ্গে সঙ্গে সিকে বিড়লা যেখানে রয়েছে আলিপুরে, সেখানে আমরা নিয়ে যাই। তো সেখানে নিয়ে যাওয়ার পর আমাদের ওখানে পৌঁছতে 1.5 ঘন্টা সময় লেগেছে গাড়ি করে। তো সেখান থেকে নিয়ে যাওয়ার পর ওখানে আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি ঠিক হতো? বলছে অফকোর্স ঠিক হতো, কেন ঠিক হবে না, আমাদের এখানে এমনও পেশেন্ট এসছে যে হাত কেটে বাদ হয়ে গেছে, বরফের মধ্যে করে রেখে আঙুলটাকে রাখা হয়েছে, তো তাকে মানে সেই অংশটা নিয়ে এসে আমরা জোড়া লাগিয়ে একদম ফাইন, মানে ঠিক হয়ে গেছে তারা। এটা কেন হতো না? অফকোর্স হতো। তো 6 ঘন্টার পর যদি এটা করতে, 6-7 ঘন্টা মিনিমাম পর যদিও অপারেশন হতো দেন ঠিক হতো। আমার কথাটা শোনার পর এতটা মাথা গরম হয়েছে, বলছে উনি তো ভেন টু ভেন জোরেইনি, উনি জাস্ট নিডলটা ঢুকিয়ে স্টিচ করে দিয়েছে। তাহলে আপনারা বলুন যে এখন আমরা যদি অসুস্থ হই কার কাছে গিয়ে হেল্প চাইবো যে ঠিক করে দেওয়ার জন্য? ইভেন উনি কি করেছে, আমাদের হেলথ স্কিম রয়েছে, হেলথ স্কিমে থাকাকালীন উনি বলছে যে আমাদের নাকি অপারেশন করলে উনি 18,000 টাকা চার্জ করবেন আলাদা করে। ইভেন উনি যখন ভিজিটে আসবেন দেখতে, ওনাকে 1200 টাকা করে আমাদেরকে দিতে হবে। তাহলে ভাবুন যে একটা মানুষ কতটা ছোট লোক আর কতটা অসভ্য হলে এই ধরনের মানসিকতা তার থেকে থাকতে পারে। তারপর যখন আমরা সিকে বিড়লা যাই, ওখানকার প্রতিটা নার্স, প্রতিটা সিস্টার, প্রতিটা ডক্টর এত ভালো, উনি সঙ্গে সঙ্গে আসলেন। আমরা সঙ্গে সঙ্গে যখন আসলাম উনি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলেন, ডক্টরের সব টিম আসলো, বাবুকে দেখলো, দেখার পর উনি বললেন যে এটা এখন কিছু মনে করবেন না, কাটতেই হবে, কারণ উনি এমনভাবে অপারেশন করেছে যার জন্য ওটা পুরো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আপনি যদি কালকেও আসতেন, মানে শনিবারের পর রোববারেও যদি আপনি আসতেন দেন এটা হয়ে যেত, কিন্তু এটা এখন কিছু আর করা যাবে না। আমি সবাইকে শুধু হাত জোর করে প্লিজ আমি শুধু এটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা সবাই শেয়ার করো, যাতে ওই লোকটার কোনো দিন ভালো না হয়, যে আমার কেন যে কোনো এরকম মানুষের সন্তান যার কষ্ট হচ্ছে, যে আমি মা হয়ে আমি পারিনি যে আমার সন্তানের কষ্টটা নিতে।
যারা যারা এখানে আছে সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটাই আমার অনুরোধ রইল যে এই ভিডিওটা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওই বদমাশ লোকটার কোনো দিন যাতে ভালো না হয়, যে একটা ছোট্ট বাচ্চার জীবনের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে। আমি জানি যে আমার এই ভিডিওটা কে কীভাবে নেবে না নেবে আমি কিচ্ছু জানি না, বাট আমি এই ভিডিওটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, যে এই ধরনের মানুষ যাতে এই ভিডিওটা এত শেয়ার হোক যাতে ও রাস্তায় বেরোতে ওর লজ্জা করুক। সন্তান যে ওর রয়েছে, ওর সন্তানকে আমি কোনোদিন অভিশাপ দেবো না, বাট আমি এইটুকুনি বলবো যে ওর যে বাবা, ঠিক আছে, ও যাতে এতটা নোংরা যাতে ওর সন্তান ওটা রিয়েলাইজ করুক যে ওর বাবা কতটা নোংরা হতে পারে। কেন, ওরও কোনো না কোনো ছেলে মেয়ে কিছু না কিছু তো আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাবা আছে, ওরও সমস্ত কিছু আছে। আজ যদি সেই জিনিসটা ওনার সাথে হতো, উনি কি পারতো 9 ঘন্টা 10 ঘন্টা এরকম একটা বাচ্চাকে বা এরকম তার মাকে বাবাকে ফেলে রাখতে? উনি কি পারতো যে এরকম একটা ভুল ট্রিটমেন্ট করে একজনের জীবনটা নষ্ট করতে? উনি কি পারতো যে ওর লেফট হ্যান্ড বলে সেটা কোনো রকমভাবে একটা অপারেশন করে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে পারতো? হয়তো পারতো না, কেন সেটা নিজের রক্ত ছিল আর এটা পরের রক্ত। কিন্তু একটা কথা অবশ্যই মানুষকে মনে রাখা উচিত, যে বিবেক জ্ঞান আর বুদ্ধি বলে ঠাকুর কিন্তু অনেক কিছু দিয়েছে। একটু বিবেক দিয়ে যদি সেদিন বাচ্চাটাকে একটু দেখতে পারতো, তাহলে হয়তো আজকে আমার বাচ্চার জীবনটা আঙুলটা ঠিক হয়ে যেত। ও যে কষ্টটা পেয়েছে, শনিবার অপারেশন হয়েছে, দেন ফার্দার আবার সোমবার অপারেশন হয়েছে। ও দুটো অপারেশনের মধ্যে, যার এখনও 1.5 বছরও কমপ্লিট হয়নি, সেই বাচ্চাটা দুটো অপারেশন হয়েছে, এবং সে যে কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কি এক ফোঁটাও আপনারা নিতে পারতেন না। কিন্তু আপনাদের বিবেক জ্ঞান এটাই বলে যে হ্যাঁ, হয়তো টাকার জন্য আপনারা করতে পারতেন। এতটা ছোট হবেন না টাকার জন্য। ডক্টর হয়েছেন তার কারণ হচ্ছে বাচ্চাদের কেন প্রতিটা মানুষকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। মানুষ বলে না, ঠাকুরের আর এক রূপ হচ্ছে ভগবানের, আর এক রূপ হচ্ছে ডক্টর হয়, কিন্তু আপনারা ডক্টরের নামে কলঙ্ক, জানেন তো? আপনারা টাকার পিছনে এতটা বেশি ছোটেন যে আপনারা নিজেও জানেন না যে ওইটুকুনি দুধের একটা বাচ্চা যে বারবার জিভটা বার করছে আমার বুকের দুধটা খাওয়ার জন্য, যাকে আমি খাওয়াতে পারছি না, আমি খাওয়াতে পারিনি তাকে সেদিন আমার বুকের দুধটা, এটা ভেবে যে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু ওর হাতটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে সেটা নিলেন। আর টেকনো গ্লোবাল হসপিটালে আমি সবাইকে বলবো যে যত বড়ই বিপদ আসুক না কেন, কোনো দিন যদি 2-3 ঘন্টাও লাগে এখান থেকে আপনাদের কলকাতা যেতে, বা 4 ঘন্টাও লাগে, 5 ঘন্টাও লাগে, আমি তাও বলবো, রেকমেন্ড করবো সবাইকে যে যাতে কলকাতায় গিয়ে চিকিৎসা করিয়ে আসতে, কলকাতায় গিয়ে সবাইকে মানে সমস্ত রকম চিকিৎসা সমাধান আমি যদি বলি, তাহলে আমি বলবো কলকাতায় রয়েছে। আমাদের এখানে যদি আমরা মনে করি যে হ্যাঁ, যারা যারা ব্যারাকপুরে রয়েছে বিশেষ করে, আর আমার ভিডিও যারা প্লিজ একটু সময় নিয়ে দেখবে, যারা ব্যারাকপুরে রয়েছে, আমি তাদের সবাইকে বলবো যে কষ্ট হবে, দরকার পড়লে তোমরা গাড়ি ভাড়া করো, যদি গাড়ি ভাড়াও করো না, যদি সুস্থও হয়ে যায় না পেশেন্ট, তাহলে সেই টাকাটা আমি মনে করি কোনো গায়ে লাগবে না। কিন্তু তুমি যদি এইখানে টেকনোতে নিয়ে যাও, তাহলে কোনো দিন আপনার পেশেন্ট সুস্থ হবে না, উল্টো টাকাটাই চলে যাবে। তখন এটা মনে হবে যে টাকাটা আমার কাছে বড় ছিল না, কিন্তু আমার পেশেন্টটাও কি ঠিক হলো না? ভাবতে পারছেন যে একটা মানুষ কতটা ছোট লোক হলে এরকম হতে পারে? ইভেন যেখানে সিকে বিড়লাতে আমি যেখানে অপারেশন নেক্সটবার আবার করালাম, যখন আমার ছেলের হাতের অপারেশন নেক্সটবার আবার হলো, সেখানকার যে ডক্টরের আন্ডারে হয়েছে, তিনি 10খানা মনে হয় ওটি ছিল। আমার বাচ্চার অপারেশনের সময় ছিল বিকেল মানে দুপুরবেলা 3টের সময়। ও ছোট বাচ্চা, অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে বলে ওকে সবার আগে ওটি করেছে, সকাল 10টায় ওটি করেছে, যাতে ও 2 ঘন্টা পর সমস্ত কিছু খেতে পারে। তাহলে ভাবতে পারছেন কত ধরনের মানসিকতার মানুষ একজন ডক্টর, যে একটা বাচ্চার কষ্ট বুঝেছে, যে আমি ওটিতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বলছে আপনি যদি সেই দিন নিয়ে আসতে পারতেন, আজকে বাচ্চার আঙুলটা কিচ্ছু হতো না, ঠিক হয়ে যেত। আর একজন অপদার্থ নির্লজ্জ বেহায়া ডক্টর রয়েছে, যে কিনা 9 ঘন্টা কেন 10 ঘন্টা পর একটা বাচ্চার ওটি করেছে, ইভেন ভুল ওটি করেছে, একটা নিডেল ঢুকিয়ে 2 দিন আমার বাচ্চাটা ছিল, যার কতটা কষ্ট হতে পারে একবারও কখনো ভেবে দেখেছেন? এতটা নির্লজ্জ ছোট লোক হতে ইচ্ছা করে কোনো মানুষের? কখনো হতে পারে? হয়তো হতে পারে, তাই হয়তো আপনারা এরকম করেছেন, না হলে তো করতে পারতেন না।
করতে পারতেন না। আমার সমস্ত ভিডিও দেখার পর একটাই অনুরোধ সবাইকে রইল, প্লিজ অ্যাটলিস্ট আমার বাচ্চার এই ন্যায়টা আমার করিয়ে দিন। আমি এটা কোনো ভিউজ পাওয়ার জন্য করছি না, আমি এটা সবাইকে সাবধান করার জন্য করছি। ওই চরিত্র মানে বচ্চরিত্রের একটা ডক্টর যে এইভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করেছে, আর যার কারোর জীবন যাতে নষ্ট না হয়, আর কোনো বাচ্চা তার কারোর বাবা, কারোর মা, কারোর দিদি, বোন, ভাই অনেকজন আছে ফ্যামিলিতে, তাদের যেন লাইফটা যাতে নষ্ট না হয় এরকম ছোট লোক ডক্টরের জন্য, আমার তাদের জন্য এই ভিডিওটা করা। দয়া করে ভিডিওটা প্লিজ শেয়ার করবে, অনেক বেশি করে শেয়ার করবে, যাতে করে কিনা সেই ডক্টরটা যাতে মুখ দেখাতে না পারে বাইরে। প্লিজ আমার অনুরোধ একটাই রইল, লাইক করো চাই না করো, কিন্তু শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে আমাকে জানিও, প্লিজ যে আজকের এই ভিডিওটা করা আমার ঠিক হয়েছে কি না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো দিন এরকম টাইপের ভিডিও করিনি। আমার ফেসবুক চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন যে আমার এরকম টাইপের ভিডিও কিন্তু কোনো দিন আমি করিনি, কোনো দিন আমার মনের অন্তরে সাহসও হয়নি। কিন্তু বিশ্বাস করুন, আজ যখন আমার বাচ্চার কষ্টটা আমি চোখে দেখছি না, প্রতিটা সেকেন্ড আমার গিল্টি ফিল হচ্ছে যে আমি কি করতে ওখানে নিয়ে গেলাম। কাশ আমি একটু কষ্ট করে আমি ওখানেই নিয়ে চলে যেতাম, তাহলে আমার হয়তো এত কষ্ট হতো না, সত্যি হতো না। আমার কেন, আমার বাচ্চাটারও মনে হয় এত কষ্ট হতো না। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করো প্লিজ, একটু দেখো, হয়তো ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট প্লিজ দেখো। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমার এই ভিডিওটা করা ঠিক হয়েছে কি না। আর আমার বাচ্চার ন্যায়টা এবার আপনাদের হাতে, প্লিজ আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে নেক্সট বার অন্য কোনো বাচ্চার এরকম কষ্ট না হয়, যাতে নেক্সট বার অন্য কোনো বাচ্চা যাতে 10 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকতে না হয়, যাতে মাদের অসহায় না হতে হয়। থ্যাংক ইউ। এই ভিডিওটা প্লিজ সবাই দেখো, স্কিপ করো না। আজকের ভিডিওটা এইটুকুনি। আর সবাই প্রার্থনা করো যাতে আমার বাচ্চাটা জীবনে অনেক বড় হতে পারে, এই ছোট ছোট কষ্টগুলো যেন ওর জীবনে বাধা না হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ।